অপারেশন ডেভিল হান্ট শুরু, গাজীপুরে কর্মসূচি স্থগিত বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের। আওয়ামী লীগের হামলার ঘটনায় গ্রেফতার 16। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর নিয়ে কোনো সন্দেহ নেই জানালেন আইন উপদেষ্টা। 6 কমিশনের প্রস্তাবগুলোর মধ্যে কিছু বাস্তবায়ন নির্বাচনের আগে। অন্তর্বর্তী সরকারের 6 মাস আজ। ডক্টর ইউনূসের বিরুদ্ধে অপপ্রচারে $1 মিলিয়ন খরচ করেছে ভারত, অভিযোগ প্রেস সচিবের। সরকারকে ব্যর্থ হতে না দেওয়ার প্রত্যয় বিএনপি। বাংলাদেশ ভারত টানাপোড়েন দুদেশের জন্যই ক্ষতিকর বলছেন বিশ্লেষকরা। পরস্পরের বিষোদ্গারে সতর্ক থাকার পরামর্শ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজ থেকে সারা দেশে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অভিযানের কথা জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার রাতে গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। শনিবার থেকে গাজীপুর এলাকা সহ সারা দেশে এই অভিযান শুরুর কথা জানানো হয়। অপারেশন ডেভিল হান্টের ব্যাপারে রবিবার প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে। প্রশাসনের আশ্বাস ও অপারেশন ডেভিল হান্ট পর্যবেক্ষণের ঘোষণা দিয়ে গাজীপুরে অবস্থান কর্মসূচি স্থগিত করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। সাবেক মন্ত্রীর বাড়িতে ছাত্রদের উপর আওয়ামী লীগের হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে 16 জনকে। সাময়িক বরখাস্ত করা হয়েছে সদর থানার ওসিকে। এর আগে শহরের রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। গাজীপুর প্রতিনিধি মীর মোহাম্মদ ফারুকের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে শহরের রাজবাড়ী সড়ক অবরোধ করে সংগঠনটির নেতাকর্মীরা। এতে যোগ দেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। আলটিমেটাম দেন হামলাকারীদের গ্রেপ্তারের। ওই খুনিদেরকে গ্রেফতার না করতে পারে তাহলে আমাদেরকে তাদের বিপক্ষে দাঁড়িয়ে যেতে হবে। আমরা স্পষ্ট করে বলি, বিগত দিন ধরে আমরা গ্রেফতার খেলা দেখতে পাচ্ছি। বাংলাদেশের কোথাও আমার কোন সহযোগিতার গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে পুরো বাংলাদেশ নতুন করে আবার জেগে উঠবে। প্রশাসনের কাজ দেখবো যতক্ষণ পর্যন্ত না আমাদের এই দাবিগুলোর বাস্তবায়ন হচ্ছে, ওই সন্ত্রাসীরা কারাগারে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান হবে। এর আগে সকাল থেকে সমাবেশ স্থলে বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হন শিক্ষার্থীরা। তাদের এই সমাবেশে একত্রতা জানায় গাজীপুর জেলা ও মহানগরের জাতীয় নাগরিক কমিটি। বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক আলী নাসের খান সহ অন্যরা। বক্তারা বলেন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দ্রুত ফ্যাসিবাদের বিচার করতে হবে। দাবি জানান পুলিশ কমিশনার ও জেলা প্রশাসককে অপসারণেরও। আমরা তাদেরকে ততক্ষণ পর্যন্ত সহযোগিতা করব যতক্ষণ পর্যন্ত দেখব তারা আমাদের ছাত্র জনতার আকাঙ্ক্ষা অনুসারে কাজ করছেন। আমরা দেখতে চাই 4 বাহিনী মিলে, পুলিশ, সামরিক বাহিনী, সামরিক 3 বাহিনী মিলে তারা এই অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করবেন। আমরা আজকে দেখব তারা কি করেন, কি করতে পারেন। যদি তারা ব্যর্থ হন তাহলে আমরা মাঠে আমাদের নিজেদের রক্ষা করার দায়িত্ব নিজেরা হাতে তুলে নিব। শুক্রবার রাতে সাবেক মন্ত্রীর বাড়িতে কয়েকজন ছাত্রকে আটক রাখার মিথ্যা তথ্য প্রচার করা হয় মাইকে। শিক্ষার্থীরা জানান, এমন খবরে ঘটনাস্থলে গেলে তাদের উপর হামলা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা। এতে আহত হন কমপক্ষে 20 জন। রাতে আহতদের দেখতে হাসপাতালে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। গুরুতর আহত কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মারধরের ঘটনায় সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। শুক্রবার গাজীপুরে সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলা করার সময় প্রতিপক্ষের হামলায় আহত অবস্থায় 11 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে 7 জনকে ভর্তি রাখা হয়েছে। আহতদের খোঁজখবর নিতে হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। শনিবার বেলা 11:15টার দিকে হাসপাতাল থেকে বেরিয়ে যাবার সময় গণমাধ্যমকে তিনি বলেন, শিক্ষার্থীদের মারধর এবং আটকে রাখার ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থাও করা হবে।
নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরে কোনো সন্দেহ নেই উল্লেখ করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, সরকার সংস্কারগুলো করছে নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য নয়। 6 কমিশনের প্রস্তাবগুলোর মধ্যে কিছু নির্বাচনের আগে বাস্তবায়ন করা হবে, বাকিগুলো করবে নির্বাচিত সরকার। সরকারের মত প্রকাশের অবাধ স্বাধীনতা, উদারতার সুযোগেই পতিত স্বৈরাচারের অনুসারীরা মাথা চাড়া দেওয়ার সাহস পেয়েছে বলেও মন্তব্য তার। বিকেলে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইন উপদেষ্টা। বিস্তারিত রুকনুজ্জামানের রিপোর্টে। শনিবার মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে 6 সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদন সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এই বিষয়ে জানাতে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আইন উপদেষ্টা জানান, কমিশনগুলো তাদের সংস্কার প্রস্তাবগুলোকে 3 ভাগে ভাগ করেছে। এসব বাস্তবায়নে সরকারের কৌশলের কথাও জানান তিনি। একটা হচ্ছে আশু করণীয়, একটা হচ্ছে মধ্যম মেয়াদী, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদীটা ভেরি ক্লিয়ার, এটা হচ্ছে পোস্ট ইলেকশন সরকার করবে। আশু করণীয়টাও ভেরি ক্লিয়ার, যেটা আমরা আশা করছি রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত সাপেক্ষে নির্বাচনে আগেই করা হবে। আর যেটা মধ্যমেয়াদী, এটা ডিপেন্ড করে যে কতটুকু রাজনৈতিক দলগুলো করতে রাজি আছে, ঐক্যমত আছে নাকি সেখানে। 5টা কমিশন আমাদের আশু করণীয় বলেছেন। সংবিধান সংশোধন কমিশন কোনো আশু করণীয় কিছু বলেন নাই, কারণ ওনারা সংবিধান সংশোধন সংক্রান্ত যেই সমস্ত প্রস্তাব দিয়েছেন, প্রত্যেকটা প্রস্তাব রাজনৈতিক দলের সাথে ঐক্যমতের ভিত্তিতে এটাকে গ্রহণ করা হবে কি হবে না সেই ডিসিশন নেওয়া হবে। আসিফ নজরুল জানান, ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য সংস্কার করা হচ্ছে না, মৌলিক সংস্কারগুলো করেই নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। কাজে আমরা মনে করি ওনাদের মধ্যে যদি এই সংশয়টা দূর হয় যে এই সংস্কারগুলো করা হচ্ছে আমাদের ক্ষমতায় থাকা দীর্ঘায়িত করার জন্য না, তাহলে বহু কিছুই বাস্তবায়িত হবে। এবং আপনাদের মাধ্যমে আমি নিশ্চিত করে বলতে চাই, আমাদের এই সরকারের অযথা এই সময় ক্ষেপণ করা সরকারের থেকে থাকার বিন্দুমাত্র ইচ্ছা নাই। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য ফান্ডামেন্টাল রাষ্ট্র মেরামতের ফান্ডামেন্টাল শর্ত পূরণ করার জন্য রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যেই সংস্কারগুলো অতি জরুরি সেগুলি করার সাথে সাথে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই। এটা নিয়ে কোনো রকম দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই। অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাসের মাথায় আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামার চেষ্টার বিষয়েও মন্তব্য করেন আইন উপদেষ্টা। সরকারের সহনশীলতা, অবাধ মত প্রকাশের পরিবেশ এবং গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সরকারের অসীম শ্রদ্ধাবোধের কারণে এটি ঘটছে। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশে আশু করণীয় কিছু নেই বলেও জানান সরকারের এই উপদেষ্টা। বিধান আছে। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। 6 মাস পরে এসেও নানান দ্বন্দ্ব, সমালোচনা আর চ্যালেঞ্জের মুখে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পালকে নেই তেমন কোনো সফলতা। বাজার অব্যবস্থাপনা, গণহত্যার বিচার ও জাতীয় ঐক্য সহ বেশিরভাগ ক্ষেত্রে জন আকাঙ্ক্ষা পূরণে বলার মতো তেমন কিছু নেই বলে মনে করেন অর্থ ও রাজনৈতিক বিশ্লেষকরা। এ অবস্থায় গণতন্ত্র উত্তরণে রাজনৈতিক দলগুলোর দেয়া প্রস্তাব সমন্বয় করে নির্বাচনমুখী হওয়ার পরামর্শ তাদের। বিস্তারিত মামুন আব্দুল্লাহ রিপোর্টে। দীর্ঘ স্বৈরশাসনের অবসানের পর 8 আগস্ট গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। ছাত্র জনতার আহ্বানে সেই সরকারের প্রধান করা হয় নোবেলজয়ী ডক্টর ইউনূসকে। গণহত্যার বিচার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সংস্কার, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আর সুষ্ঠু নির্বাচনের ম্যান্ডেট নিয়ে এগিয়ে চলছে অভ্যুত্থান পরবর্তী সরকার। তবে বিপুল প্রত্যাশার বিপরীতে অর্জন নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা। প্রত্যাশা দুটো ছিল, একটা হচ্ছে যে দ্রব্যমূল্য যাতে কমে যায়, আরেকটা ছিল যে অতীতের যে জলজ্যান্ত খারাপ কাজগুলো হয়েছে সেগুলোর যাতে বিচার হয়, শাস্তি হয়, যাতে ভবিষ্যতে এটার পুনরাবৃত্তি করাটা যে কঠিন, অন্তত এই সরকারের আমলে সেই ধরনের আচরণ যে কেউ করতে পারবে না সেই দৃষ্টান্তটা যাতে স্থাপন হয়। তো এটা দুটো ক্ষেত্রেই ব্যর্থতা অনেক দেখা যাচ্ছে। অন্তর্বর্তী সরকার গঠন পরবর্তী 6 মাসে 136টি আন্দোলন মোকাবেলাও ছিল চোখে পড়ার মতো, যেখানে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেয়াকে সরকারের অভূতপূর্ব দূরদর্শিতা বলে মনে করছেন রাষ্ট্রচিন্তক ডক্টর আবুল কাশেম ফজলুল হক। আর আটক কিছু রাঘব বোয়ালের দৃশ্যমান বিচারের প্রত্যাশার কথা বলছেন অর্থনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা। এই সরকারের ধৈর্য আছে এবং উগ্র কথাবার্তা বলেন না প্রায় কেউই। যে কথা বলেন এটা অনেকটা ইন্টেলেকচুয়াল কথা হয়। অল্প সময়ের মধ্যেই নির্বাচনের
তারিখ ঘোষণা করা এবং নির্বাচনের আগে ওই যে প্রস্তুতি জনমানুষকে সম্পৃক্ত করার নির্বাচনে সেইগুলো সম্পন্ন করার ঘোষণা দেওয়া উচিত। এটা হয়তো আরও তারা সময় নিতে পারেন কিছু, কিন্তু আরও 6 মাসের বেশি সময় তাদের নেওয়া উচিত না। যারা নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছে যে টাকা পাচার করেছে, লোন ডিফল্ট করেছে, দুর্নীতি করেছে, অত্যাচার করেছে, এরকম 2-1টা রাঘব বোয়ালকে বিচার করে উপযুক্ত শাস্তি দিয়ে সেই শাস্তিটা কার্যকরী করে মানুষকে দেখানো যে দেখো যাদের বিরুদ্ধে তুমি ফাইট করেছিলে তাদেরকে আমি কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচার করে শাস্তি দিয়েছি। গণঅভ্যুত্থানের পর সবার প্রত্যাশা ছিল গঠন হবে গণমানুষের সরকার, যে সরকার কথা বলবে গণমানুষের। তবে বর্তমান সরকারও গতানুগতিক আমলাতান্ত্রিক জটিলতায় পেঁচিয়ে গেছে বলে মনে করেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। এখনো পর্যন্ত বাংলাদেশের সরকারি যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব হয় নাই। মানুষ সেটা প্রত্যাশা করে, একই সাথে মানুষ এটাও প্রত্যাশা করে মানুষের যে মত প্রকাশের স্বাধীনতা আছে সেটা যেন অক্ষুণ্ণ থাকে। সেই জায়গায় মানুষেরা এখন স্যাটিসফাইড আছে। গণতন্ত্রের পথ সমুন্নত রাখতে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে নির্বাচনের দিকে ধাবিত হবে বর্তমান সরকার, এমনটাই আশা সমাজ, রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে বিশ্বের সামনে নেতিবাচকভাবে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে সমালোচনা করলেও অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেবে না বিএনপি, বলেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত হয়ে গেল দ্রোহের গ্রাফিতি 24-এর গণঅভ্যুত্থান গ্রন্থের প্রকাশনা উৎসব। এতে যোগ দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমি বলবো আমরা দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। অভিযোগ করে বলেন, ডক্টর ইউনূস সরকারকে জঙ্গি লিডার প্রমাণ করতে $1 মিলিয়ন খরচ করছে ভারত। ফ্যাসিস্ট সরকারকে আবারও যেন ফিরিয়ে আনতে না পারে সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। তারা চাচ্ছেন বাংলাদেশকে, এই যে ন্যারেটিভকে তারা চ্যালেঞ্জ করতে চাচ্ছেন। বারবার আপনি ওদের মেসেজগুলো দেখেন, 3000 পুলিশ মারা গেছে, ওদের মাঝে ইউনূস হচ্ছে জঙ্গি লিডার, ইউনূসকে ঘিরে আছে কারা জঙ্গি লিডার। এটা কেন করছে জানেন? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা $মিলিয়নস খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যে এটাকে গণঅভ্যুত্থান বলতেছো সেটা আসলে গণঅভ্যুত্থান না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণঅভ্যুত্থানকে ব্যর্থ হতে দেয়া যাবে না। ফ্যাসিস্টদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এখন আমরা কথা বলছি, ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে কথা বলছি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সমালোচনা করছি, কিন্তু এটা করার পর মনের মধ্যে এই ভয়টি নেই যে আমি গুম হয়ে যাব, বা আমাকে ধরে নিয়ে গিয়ে বা বাসা থেকে আমার স্ত্রীর কাছ থেকে ধরে নিয়ে গিয়ে আমি ক্রস ফায়ারের শিকার হব, সেই ভয়টি তো নেই। কমপক্ষে ওই জায়গা থেকে তো আমরা মুক্তি পেয়েছি, ওইটুক নিঃশ্বাস তো আমরা নিতে পারছি। ফ্যাসিবাদের দোসররা আবারও যেন দেশে ফিরে এসে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, এজন্য গ্রাফিতির মাধ্যমে তাদের কর্মকাণ্ড সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। স্বৈরাচার বিরোধী আন্দোলনে রিকশা চালকদের অবদান ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বিস্তারিত মোবাশ্বের আহমেদের রিপোর্টে। রাজধানীর গোলাপবাগ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান ও অটো চালক দল ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি জানান, মেয়র হতে পারলে রিকশা চালকদের উচ্ছেদ নয়, পুনর্বাসন নিশ্চিত করবেন। দীর্ঘ আন্দোলনে রিকশা চালক, ভ্যান চালক, অটো চালক, আপনারা যারা ভাই ও বোনেরা রয়েছেন, বিশেষ করে ভাইয়েরা যারা রয়েছেন, আপনাদের যে ত্যাগ সেটি বাংলাদেশের জনগণ আজীবন মনে রাখবে। আমরা আজীবন কৃতজ্ঞ থাকব।
এবং ইতিহাসের পাতায় অবশ্যই এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। নির্বাচিত হয়ে মেয়র হয়ে আসি, আমি অবশ্যই আপনাদের বিষয়টি আলাদাভাবে বিবেচনা করব। আপনাদেরকে জোরপূর্বক উচ্ছেদ করা হবে না, সেটি আমি আজকে ঘোষণা দিয়ে যেতে চাই। এদিকে রাজধানীর ঘোরানে ৩১ দফা নিয়ে খিলগাঁও থানা বিএনপি আয়োজিত কর্মশালায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, সংস্কার বলে বর্তমান সরকার নির্বাচনে বিলম্ব করার চেষ্টা করছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহ বিভিন্ন সুশীল সমাজ বুদ্ধিজীবীরা তারা সংস্কার করে তারা নির্বাচনকে কিছুটা বিলম্বিত করার একটা চেষ্টা করছে বলে মনে হচ্ছে। অথচ আরও ২ থেকে আড়াই বছর আগেই আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান তিনি রাষ্ট্র মেরামতের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন এবং তখনই প্রায় ৬০টির অধিক রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই ৩১ দফার কর্মসূচি তখনই ঘোষণা করা হয়েছিল। আজকে আপনারা লক্ষ্য করবেন যে বর্তমান সরকার তারা যে কয়েকটি সংস্কার কমিশন গঠন করেছে তা হুবহু আমাদের এই ৩১ দফার থেকে নিয়ে এবং এমনকি নামটা পর্যন্ত তারা পরিবর্তন করতে পারে নাই, সেখান থেকেই তারা নামগুলা নিয়ে এবং সেই কনসেপ্টগুলা নিয়ে এখন রাষ্ট্র মেরামতের তারা কথা বলছে। অপরদিকে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ দলিল লেখক সমিতির সমাবেশে যোগ দেন ইশরাক হোসেন। এ সময় নিষ্ঠা ও সততার সাথে দলিল লেখকদের কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা খায়রুল কবির খোকন, সাইফুল আলম নীরব ও শামসুল আরফিন। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। যে কোনো ধরনের টানাপোড়েন বাংলাদেশ ভারত দু দেশের জন্যই ক্ষতিকর বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। কোনো দেশের ভেতর থেকেই যেন অপর দেশের বিরুদ্ধে কেউ কথা বলতে না পারে সেদিকে নজর দেওয়ার পরামর্শ তাদের। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্কে চলছে টানাপোড়েন। বিভিন্ন সময়ে শেখ হাসিনার অডিও বার্তা দুদেশের সম্পর্কের আগুনে ঘি ঢালার কাজ করছে। সম্প্রতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে শেখ হাসিনা সামাজিক মাধ্যমে ভাষণ দিলে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ জানায় বাংলাদেশ। শেখ হাসিনার এমন বার্তা বন্ধে ভারতকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে ঢাকা। জবাবে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পাল্টা তলব করে ভারত। শেখ হাসিনার মন্তব্যগুলো তার একান্ত ব্যক্তিগত, এতে ভারতের কোনো ভূমিকা নেই জানিয়ে বলা হয় বিষয়টি ভারত সরকারের অবস্থানের সঙ্গে জুড়ে দেয়, দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব ফেলবে। তবে ভারতের এমন যুক্তি মানতে নারাজ বিশ্লেষকরা। বলছেন বড় দেশ হিসেবে ভারতকে এই সম্পর্ক স্বাভাবিক রাখতে দায়িত্বশীল হতে হবে। বাংলাদেশ বিরোধী কথাবার্তা বললে তারা যুক্তি দিচ্ছেন গণতন্ত্রের, কিন্তু আমরা তো এরকমও দেখেছি যে ভারত সম্পর্কে বাংলাদেশি কোনো ছাত্রছাত্রী ভারতে কথা বললে তাদেরকে ডিপোর্টেশনও করে দেওয়া হচ্ছে। সুতরাং দায়িত্বশীল আচরণের যেটা আমরা মনে করি যে কূটনৈতিকভাবে বলেন পলিটিক্যাল শিষ্টাচার বলতে যে জিনিসগুলি বোঝায় সেগুলি আমার মনে হয় বিজেপি এবং বিজেপি সরকারের অধীনস্থ যারা আছেন তাদেরকেই দেখাতে হবে। দুদেশের নেওয়া পদক্ষেপের ভিত্তিতে ভবিষ্যৎ সম্পর্ক মূল্যায়নের আহ্বান আন্তর্জাতিক বিশ্লেষকদের। দেখা দরকার যে অ্যাগ্রিমেন্টগুলো হয়েছে, অনেক সময় অনেকেই বলছে যে এই অ্যাগ্রিমেন্টগুলো আমাদের স্বার্থ রক্ষা হয়নি, তাই যদি হয়ে থাকে সেই হোমওয়ার্ক করা দরকার যে আসলে কোন ক্লজটা একতরফা হয়নি, কোন ক্লজটা একদিকে চলে গেছে এবং কিভাবে ব্যালেন্স আনা যায়। এই ব্যাপারগুলো আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ, সেই জায়গায় কিন্তু নজর দেওয়াটা দরকার। প্রতিবেশী দেশ হিসেবে ভারত গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায় বলে মনে করেন তারা। নেগেটিভ কথাবার্তা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। 10,000 দৌড়বিদের অংশগ্রহণে হয়ে গেল দেশের সর্ববৃহৎ ম্যারাথন আয়োজন ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন 2025। ম্যারাথন শেষে 4টি ক্যাটাগরিতে 80 জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পলাশ তালুকদারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। রাজধানীর পূর্বাচলে শনিবার ভোরে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন 2025-এর উদ্বোধন করেন সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। এখন পর্যন্ত দেশে আয়োজিত ম্যারাথনের সবচেয়ে বড় আসর এটি। এবার 4টি ক্যাটাগরিতে 10টি দেশের 10,000 দৌড়বিদ এতে অংশ নেন। সুস্থ দেহে সুন্দর মন, তো আমরা যদি শারীরিকভাবে সুস্থ থাকি আমার মনটাও ভালো থাকবে। সেক্ষেত্রে আমি মনে করি শুধু ম্যারাথন না, যে কোনো এক্সারসাইজ হোক, খেলাধুলা হোক,
আমাদের সেদিকে ঝোঁকা উচিত। নতুন প্রজন্মকে মাদক এবং মোবাইল গেমস থেকে দূরে রাখার জন্য এইরকম আয়োজন খুব প্রয়োজন। প্রায় 10,000 রানার এখানে পার্টিসিপেট করেছিল এবং খুব সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আমরা ইভেন্টটা সম্পন্ন করতে পেরেছি। রান করার ইচ্ছা না থাকে তারপর রান করা উচিত। রান করে স্বাস্থ্য ভালো থাকে, শরীর ভালো থাকবে, কোনো রোগ আসবে না। অনেক ভালো লাগতেছে, নিজে এত জনের মধ্যে পার্টিসিপেট করে নিজে একটা প্লেজ পেয়েছি। 300 ফিটের পাশে নৌবাহিনীর একটি ঘাঁটিতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ম্যারাথনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি বলেন, জাতিকে সুস্থ ও সবল করে গড়ে তুলতে হলে দেশব্যাপী ম্যারাথনের মতো স্বাস্থ্যকর আয়োজন ছড়িয়ে দিতে হবে। আগে যেরকম তাদের সুস্থতা ছিল এখন সেরকম আমরা পাই না। এটা একটা বিরাট কারণ হচ্ছে যে আজকালকার ইয়াং জেনারেশন হয়তো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এত জড়িত না, কারণ আমাদের মাঠের সংখ্যাও কমে গেছে। খেলার যে সমস্ত সুযোগ সুবিধা খেলাধুলা করার, দৌড়ঝাঁপ করা সেটাও কমে গেছে। এই জন্য আমরা উদ্যোগ নিয়েছি সারা বাংলাদেশে এই ম্যারাথনের মাধ্যমে এই ইয়াং জেনারেশনকে আমরা এটাতে সম্পৃক্ত করব। 2026 সালের 31শে জানুয়ারি পরবর্তী ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন অনুষ্ঠিত হবে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। সারা দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, হামলা ও পাল্টা হামলার ঘটনায় বাড়তি সতর্কতা হিসেবে সুপ্রিম কোর্টের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে সেখানে র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। শনিবার সকাল 6টা থেকে উল্লেখযোগ্য সংখ্যক সেনা, বিজিবি, র্যাব ও পুলিশ সদস্য মোতায়েন করা হয় সুপ্রিম কোর্ট এলাকায়। এর প্রধান প্রবেশ ও বহির্গমন পথ বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে অবস্থান নিয়েছে সেনা ও পুলিশ সদস্যরা। সুপ্রিম কোর্টের ভেতর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য রয়েছে। নিরাপত্তার কারণে মোড়ালটি ঢেকে দেওয়া হয়েছে। এটি ভাঙচুরের হুমকি পাওয়ায় পুরো এলাকার নিরাপত্তা হুমকির মুখে পড়ায় এই আয়োজন। ভারী অস্ত্র ও সাজোয়া যান নিয়ে অবস্থান নিয়েছে সেনাবাহিনী। বাপেক্সের অদক্ষতা ও দুর্নীতি জ্বালানি খাতে পিছিয়ে থাকার কারণ বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ফাজুল কবির খান। জিওলজিক্যাল সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে অনেক পিছিয়ে পড়েছে দেশ। সমুদ্র ও স্থলভাগে গ্যাস অনুসন্ধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি বলেন, বাপেক্সের বিরুদ্ধে কূপ খনন নিয়ে ব্যাপক অভিযোগ রয়েছে। এছাড়া সরকারি এই প্রতিষ্ঠানের সক্ষমতা কম বলেও জানান তিনি। বলেন, দেশীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কম বলেই দামি এলএনজি আমদানি করতে হচ্ছে। দেশীয় গ্যাস ফিল্ড থেকে বিদেশি প্রতিষ্ঠানগুলোর তুলনায় বাপেক্সের দক্ষতা অনেক কম। এর জন্য গেল সরকারের বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি বাপেক্স কর্তৃপক্ষকেও দায়ী করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। বাংলাদেশ অর্থনীতি সমিতির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ বলেছেন, বিগত স্বৈরশাসক শেখ হাসিনা গোটা রাষ্ট্রকে বেসরকারীকরণ করেছিল বলেই অর্থ পাচার তুঙ্গে উঠেছিল। রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজনে আওয়ামী শাসন আমলে ব্যাপক অর্থ পাচার নিয়ে ছায়া সংসদ বিতর্কে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন, আওয়ামী শাসন আমলে যারা দুর্বৃত্তায়ন ও অর্থ পাচারের সাথে জড়িত তাদের বিচারের আওতায় না আনলে ভবিষ্যতে পাচার রোধ সম্ভব নয়। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত সরকারের সময় অর্থ পাচারকারীদের বসন্তকাল ছিল। শুধু রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং আমলারাই নয়, সামগ্রিক ব্যবস্থাপনায় অর্থ পাচারের সাথে জড়িত ছিল বলে জানান তিনি। বিচার ব্যবস্থা এবং আদালতকে হাতিয়ার হিসেবে নিয়ে বিগত সরকার অর্থ পাচার করেছিল বলেও জানান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নির্ধারিত গতিসীমা লঙ্ঘন করলে ভিডিও মামলা করা হবে বলে জানিয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। আগামী 21 ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষের সংবাদ সম্মেলনে জানানো হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় 190 কিলোমিটার বেগে গাড়ি চলাচল করে। প্রতি মাসে 100টি গাড়ির এই গতিতে চলার প্রবণতা রয়েছে। তা নিয়ন্ত্রণে আনতেই চালু হচ্ছে ভিডিও মামলা। 80 কিলোমিটার বেগে গাড়ি চালানোর প্রস্তাবনা দেওয়া হয়েছে, তবে 100 কিলোমিটার গতিবেগ পার করলেই দেওয়া হবে মামলা। কন্ট্রোল রুম থেকে টোল প্লাজা সহ পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়ে নজরদারির মাধ্যমে মামলা করা হবে। এই অবস্থায় বেপরোয়া গাড়ি চালালে কিংবা একই গাড়ি 3 বারের বেশি গতিসীমা লঙ্ঘন করলে পরবর্তী সময়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সেগুলোর চলাচল নিষিদ্ধ করা হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে আমাদের কথা হয়েছে, আগামী 20 ফেব্রুয়ারির পরে তারা ভিডিও কেস শুরু করবে।
আমাদের সর্বোচ্চ গতি তো এখন আছে 60, যারা এফডি আসলে আমাদের উপরে, আমরা হলাম এফডির আন্ডারে কাজ করছি। তো এই এফডি কর্তৃপক্ষদেরকে আমরা বলেছি যে 80 হলে ভালো, ওনারা এগ্রি করেছেন যে 80, পুলিশও বলেছেন যে 80। ব্যবসা বাণিজ্য সহ আরো কিছু খবর নিয়ে একটা ডেস্ক রিপোর্ট। সব মামলা দ্রুত নিষ্পত্তি করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরার পথ সুগম করার আহ্বান জানিয়েছেন জিয়া ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সদস্য বিএনপি নেতা অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও দলের 31 দফা বাস্তবায়ন উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পিরোজপুর স্কুল মাঠে কর্মী সভায় তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠান শেষে 20,000 কম্বল বিতরণ করা হয়। ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থী পটুয়াখালীর বাউফল উপজেলার মোহাম্মদ আলামিন হাওলাদারের ভর্তি এবং শিক্ষা সামগ্রী কেনার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের পক্ষে শনিবার বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম বই, খাতা, কঙ্কাল, অ্যাপ্রন সহ যাবতীয় শিক্ষা সামগ্রী ও নগদ অর্থ আলামিনের হাতে তুলে দেন। এ সময় আলামিন হাওলাদার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। রাজধানীতে হয়ে গেল অনলাইন ফাউন্ডেশন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর ক্যান্টনমেন্ট ইসিবি এলাকার নির্বাণন কেন্দ্রতে এই প্রতিযোগিতা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের নারী কল্যাণ সমিতি পুনাকের সভানেত্রী আফরোজা হেলেন। এ সময় তিনি অনলাইন ফাউন্ডেশন স্কুলের উত্তরোত্তর মঙ্গল কামনা করেন। স্কুলের শিক্ষার্থীরা সে সময়ে মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনলাইন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও অনলাইন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খান মোহাম্মদ আক্তারুজ্জামান। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পর্যটন নগরী কক্সবাজারে অনুষ্ঠিত হল স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন 2025। শনিবার দিনব্যাপী কলাতলির একটি অভিজাত হোটেলে সম্মেলনে অংশ নেন 1600 সদস্য। চলতি বছরে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর 100তম জন্মবার্ষিকী উদযাপন করছে। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে সূচনা হয় দিনব্যাপী এই সম্মেলন। উদ্বোধন করেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের পরিচালক এরিক এস চৌধুরী, চিফ অপারেটিং অফিসার মালিক মোহাম্মদ সাইদ, এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ গোলাম কিবরিয়া সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেনোরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর মেহজাবিন চৌধুরী সম্মেলনে একটি নাচ পরিবেশন করেন। স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী গত বছরের সেরা বিক্রয় কর্মীদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের জন্য পুরস্কার দেন এবং ধন্যবাদ জানান। আশুলিয়ায় একটি মাদ্রাসায় প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নি দুর্ঘটনার ঝুঁকি মোকাবেলায় অগ্নি নির্বাপন কর্মশালা ও মহড়া হয়েছে। সকাল থেকে আশুলিয়া শ্রীপুর এলাকায় দারুল ইহসান ট্রাস্ট পরিচালিত তাফিজুল কুরআনিল কারিম ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নি দুর্ঘটনার ঝুঁকি মোকাবেলায় প্রশিক্ষণ দেন সাভার ডিইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। কর্মশালায় শতাধিক শিক্ষার্থীকে অগ্নি নির্বাপনের প্রাথমিক জ্ঞান দেওয়া হয়। পরে মাদ্রাসা মাঠে অগ্নি নির্বাপন মহড়ার মাধ্যমে হাতে কলমের প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালায় দারুল ইহসান ট্রাস্টের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সালেউদ্দিন সাইদ, কোষাধ্যক্ষ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল রাকিব উদ্দিন আহমেদ, প্রফেসর হেলাল আহমেদ সহ প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। মেট্রোপলিটন খ্রিস্টান কোঅপারেটিভ হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন 2025 হয়েছে রাজধানীর তেজগাঁওয়ে বটমলি হোমস স্কুলে। সকাল 8টা থেকে ভোট শুরু হয়ে চলে বিকাল 4:30 পর্যন্ত। এ সময় 80টি বুথ কেন্দ্রে 20,378 জন ভোটার ভোট দেন। 15 বছর পর ভোট দিতে পেরে খুশি ভোটাররা। পছন্দের মানুষকে ভোট দিয়ে সংগঠনের উন্নয়ন চায় তারা। এর আগে সংগঠনের 37তম বার্ষিক সাধারণ সভা গত 4 জানুয়ারি 2025 হয়। সংগঠনটি এরই মধ্যে প্রতিষ্ঠার 48 বছরে পা দিয়েছে বলে জানান হাউজিং সোসাইটির সফলতম চেয়ারম্যান আগস্টিন পিউরিফিকেশন। রাজধানীর ইস্কাটনে বিআইআইএসএস অডিটোরিয়ামে খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক ব্যবস্থাপনা সমন্বয় ও বাস্তবায়নে সংস্কারের প্রয়োজনীয়তা শিরোনামে উচ্চ পর্যায়ের সেমিনার হয়েছে। বাংলাদেশ বেভারেজ ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন বিবিএমএ সেমিনারে সরকারি সংস্থা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এবং খাদ্য শিল্পের প্রধান স্টেক হোল্ডাররা অংশ নেন। বিসিএসআইআর এর পরিচালক মঞ্জুর মোর্শেদ আহমেদ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এরপর মাহবুব কবির মিলন প্যানেল আলোচনায় নেতৃত্ব দেন। অনুষ্ঠানে খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক ব্যবস্থাপনা সমন্বয় ও বাস্তবায়নে সংস্কারের জরুরি প্রয়োজন নিয়ে আলোচনা হয়।
BGMEA ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি BUFT এর দ্বিতীয় সমাবর্তন হয়েছে আজ। রাজধানীর পূর্বাঞ্চলে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। অনুষ্ঠানে ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাং, BUFT বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান এবং ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডক্টর ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রাম থেকে উত্তীর্ণ মোট 2731 জন শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যাশন শো হয়। সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাটের প্রায় 600 মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে ফাহিম আল চৌধুরী ট্রাস্ট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সহসভাপতি ATM সেলিম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফাহিম আল ইসহাক চৌধুরী। শিক্ষার্থীদের সাফল্য কামনা সহ শিক্ষার উন্নয়নে ট্রাস্টের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তিনি। ট্রাস্টের সচিব সাব্বির আহমেদ এবং উপজেলা শিক্ষা অফিসার সহ অন্যান্য অতিথিরা শিক্ষা খাতে ট্রাস্টের অবদান ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন। ফাহিম আল চৌধুরী ট্রাস্ট শিক্ষার প্রসার সহ সেবার মাধ্যমে জকিগঞ্জ ও কানাইঘাটের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। হবিগঞ্জের মাধবপুরে SM ফয়সাল মেধাবৃত্তি ও শিক্ষার্থী সংবর্ধনা দেওয়া হয়েছে। দুপুরে মাধবপুর উপজেলা সৈয়দউদ্দিন কলেজ চত্বরে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম। সৈয়দ মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সাহেন গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ফয়সাল। পরে 577 জন শিক্ষার্থীকে সম্মাননা ও আর্থিক অনুদান দেওয়া হয়। বাংলাদেশ ফ্যাশন লিগাসি 2025-এ নতুন ঈদ কালেকশন নিয়ে এসেছে অ্যাপেক্স। রাজধানীর একটি হোটেলে আয়োজিত ফ্যাশন লিগাসিতে ঈদের জন্য বিশেষভাবে ডিজাইন করা ম্যাভেরিক ব্র্যান্ডের পোশাক প্রদর্শন করে অ্যাপেক্স। এছাড়া এই আয়োজনে মুচি, ভেঞ্চুরিন ও ম্যাভেরিকের নতুন ডিজাইন ও স্টাইলে জুতো প্রদর্শন করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে অ্যাপেক্সের শো স্টাপার ছিলেন অভিনেত্রী নাজিফা তুষি। খেলার সংবাদ। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন বিদ্রোহী নারী ফুটবলাররা। ইংলিশ কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলনে যোগ দেননি সাবিনা, মনিকা চাকমা, সুমাইয়ারা। গত 29 জানুয়ারি কোচ বাটলারের অধীনে অনুশীলন না করা এবং তাকে রাখলে জাতীয় দলে না খেলার ঘোষণা দিয়ে বাফুফেকে চিঠি দেয় সাউথজয়ী দলের 16 ফুটবলার সহ 18 নারী ফুটবলার। পরিস্থিতি জটিল হলে তদন্ত কমিটি গঠন করে বাফুফে, কিন্তু সেই তদন্ত কমিটি বাফুফে সভাপতির কাছে যে রিপোর্ট দিয়েছেন তাতে সিনিয়র ফুটবলারদের শৃঙ্খলা ভঙ্গকে বড় কারণ হিসেবে দেখানো হয়েছে। যদিও তদন্ত কমিটি কোচকেও শৃঙ্খলা ভঙ্গের জন্য অভিযুক্ত করেছেন। এমন পরিস্থিতিতে বাফুফে সভাপতি বিদ্রোহী নারী ফুটবলারদের সাথে দেখা করে তাদের 8 ফেব্রুয়ারি অনুশীলনে ফেরার অনুরোধ করেন, কিন্তু নারী ফুটবলাররা বাটলারের অধীনে অনুশীলন বর্জন অব্যাহত রেখেছেন। বিপিএলে বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক বিষয়ে কঠোর হচ্ছে বিসিবি। ভবিষ্যতে বিপিএলে খেলতে আসা বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক ও অন্যান্য সুযোগ সুবিধা বিসিবির তত্ত্বাবধানে রাখার পরিকল্পনা নিয়েছে বোর্ড। বিপিএলে এবার দুর্বার রাজশাহীর সময় মতো পারিশ্রমিক না দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক শিরোনাম হয়েছে বারবার। এতে বিশ্বে বিপিএলের নেতিবাচক প্রচারণা খুব বাজেভাবে হয়েছে। এই তিক্ত অভিজ্ঞতা থেকে ভবিষ্যতে কঠোর হবার সিদ্ধান্ত বোর্ডের। বিসিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথমত বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিকের সরাসরি ব্যবস্থাপনা থাকবে বিসিবির হাতে। ক্রিকেটারদের চুক্তি ও ম্যাচ ফির অর্থ স্বচ্ছভাবে ও সময় মতো পরিশোধ করতে পারবে বিসিবি। দ্বিতীয়ত, লিগ শেষে বিদেশি ক্রিকেটাররা যাতে ভালোভাবে ফিরে যেতে পারেন তার লজিস্টিক্যাল বিষয় তত্ত্বাবধান করবে বোর্ড। বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, বিপিএল এর স্বচ্ছতা ও পেশাদারিত্ব বজায় রাখার জন্য এই উদ্যোগগুলো বিসিবির প্রতিশ্রুতির প্রতিফলন। তারুণ্যের মঞ্চে উজ্জীবিত হয়ে নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার প্রত্যাশার কথা জানিয়েছেন যুব ক্রীড়া সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশব্যাপী চলছে তারুণ্যের জয়গান। অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ প্রাধান্য পাচ্ছে তরুণদের অংশগ্রহণ। তরুণদের গুরুত্ব দিয়ে নতুনভাবে সাজানো হচ্ছে দেশের ক্রীড়া অঙ্গনও। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায় এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় স্লোগানে চলছে তারুণ্যের এই উৎসব। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আর্চারি ফেডারেশনের আয়োজনে দেশের 9টি ভেন্যুতে অনুষ্ঠিত হয় তারুণ্যের উৎসব আর্চারি প্রতিযোগিতা, যার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় ঢাকার ঐতিহাসিক পল্টন ময়দানে।
সংবাদ শেষ করব, তার আগে ক্রাউন সেভের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অপারেশন ডেভিল হান্ট শুরু, গাজীপুরে কর্মসূচি স্থগিত, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আওয়ামী লীগের হামলার ঘটনায় গ্রেফতার 16। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর নিয়ে কোনো সন্দেহ নেই, জানালেন আইন উপদেষ্টা। 6 কমিশনের প্রস্তাবগুলোর মধ্যে কিছু বাস্তবায়ন নির্বাচনের আগেই। অন্তর্বর্তী সরকারের 6 মাস আজ, ডক্টর ইউনূসের বিরুদ্ধে অপপ্রচারে $1 মিলিয়ন খরচ করছে ভারত, অভিযোগ প্রেস সচিবের। সরকারকে ব্যর্থ হতে না দেওয়ার প্রত্যয় বিএনপির। বাংলাদেশ ভারত টানাপোড়েন দুদেশের জন্য ক্ষতিকর, বলছেন বিশ্লেষকরা। পরস্পরের বিষোদ্গারে সতর্ক থাকার পরামর্শ। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।